মাইলেজ সুবিধা পুনর্বহাল দাবিতে কর্মবিরতিতে রেলের রানিং স্টাফরা। সারা দেশে ট্রেন চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে। যখন আপনাদের প্রশাসন সিদ্ধান্ত দেবে আমাদের পক্ষে, সেই ক্ষেত্রে আমরা যাবো, এছাড়া আমরা অনড় থাকবো ইনশাআল্লাহ। আমাদের 12টার পর থেকে 100% কর্মবিরতি পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। প্রো ভিসির পদত্যাগ, নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে অনড় শিক্ষার্থীরা। সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম মাদ্রাসা শিক্ষকদের। আওয়ামী আধিপত্যে পুরান ঢাকার আলাউদ্দিন সুইট মিট দখল করে মারুফ। এক যুগের লড়াইয়েও স্বত্বাধিকার ফিরে পায়নি প্রকৃত মালিক। চিঠিপত্রগুলি কয়েকটা জায়গায় আমরা দেওয়ার পরও আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ তো হয়নি, আর আশানুরূপ কোনো ফল আমি ওখান থেকে পাইনি। কুষ্টিয়ার জিকে সেচ প্রকল্পের বেহাল দশা, নষ্ট পাম্প ও খাল দখলে সেচ বন্ধ 2 জেলায়। হুমকির মুখে ফসল উৎপাদন। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। না, আমরা গতবার পাইনি, তাতে আমাদের ধান আবাদ করি, তাই আমরা আবাদ করতে পারিনি। জলাবদ্ধতা ও চরম নিরাপত্তা ঝুঁকিতে ফেনীর বিসিক শিল্পনগরী। ব্যাহত অর্ধশত শিল্প কারখানা উৎপাদন, কর্তৃপক্ষের উদাসীনতা এই কারণ। বহু বছর ধরে এইভাবে হরি রয়েছে, কোনো কাজকর্ম করে না। ওখানে কিনে কোনো মানে যদি এখানেও যদি আগুন টাগুন লাগে, কিন্তু ফায়ার সার্ভিসে কোনো নিতে কেউ কোনো মাথা ঘামায় না। এখান থেকে ওনারা নেবার চেষ্টা করতেছে, কিন্তু দেবার কোনো ফেসিলিটি না। অবৈধ অভিবাসী তাড়াতে কঠোর অবস্থানে যুক্তরাষ্ট্র। অভিযানে 956 জন গ্রেফতার। স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা, কাজ বন্ধ অনেকের। দর্শক, শুভ সকাল। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। এবার বিস্তারিত। মাইলেজ সুবিধা পুনর্বহাল সহ কয়েক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন রেলওয়ে রানিং স্টাফরা। মঙ্গলবার মধ্যরাত থেকে কমলাপুর থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। জেলা পর্যায়ের বিভিন্ন স্টেশন থেকেও ঢাকার উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে আসেনি। সারা দেশে রেল চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এদিকে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন সরকার। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়া সহ বিভিন্ন দাবি পূরণ হয়নি রেলওয়ে রানিং স্টাফ, কর্মচারী ও শ্রমিকদের। তাই পূর্ব ঘোষণানুযায়ী মঙ্গলবার রাত 12টা থেকে কর্মবিরতি শুরু করেন তারা। এর ফলে মধ্যরাত থেকে সারা দেশের কোনো রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যায়নি। যদিও 1.5 ঘন্টা দেরিতে কমলাপুর স্টেশন থেকে পূর্ব নির্ধারিত পঞ্চগড় এক্সপ্রেস রাত 1টায় ছেড়ে যায়। এরপর আর কোনো ট্রেন ছেড়ে যায়নি। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স, অতিরিক্ত কর্মঘণ্টার জন্য দূরত্ব অনুযায়ী বিশেষ আর্থিক সুবিধা এবং আনুতোষিক সুবিধাসহ নানা দাবি পূরণ না হওয়ায় এ কর্মবিরতি বলে জানান আন্দোলনকারীরা। আমাদের কথা যে আমাদের রেল সিস্টেম থেকে যেটা আমাদের যে সুযোগ সুবিধাগুলো দিয়ে আসছে, আমরা যেটা দেখে আমরা আসছি, কাজ করতেছি, আমাদের পূর্বপুরুষরা পেয়ে গেছে, আমরাও পেয়ে আসছি। এখন যারা যেটা কাটেল করতেছে, সেই কাটেলের বিপক্ষে আমাদের অবস্থান। এদিকে রেল চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা এখানে আসার পর যেহেতু জানলাম, সেহেতু আমরা এখানে সাধারণ যাত্রী যারা আছি, আমরা অত্যন্তভাবেই একদম একটা বিড়ম্বনার মধ্যে পড়ে গেছি। বলা নেই কন, হঠাৎ দেখি কর্মবিরতি, যে জন্য আসলে একেবারে বিশাল বিড়ম্বনায় পড়তে হচ্ছে। সারা দেশের মতো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ থেকেও মধ্যরাত থেকে ছেড়ে যায়নি কোনো ট্রেন। ভোগান্তিতে যাত্রীরা। আইসা দেখেছে না কর্মবিরতি, ট্রেন চলতেছে না। এইভাবে আমরা যাত্রীরা ট্রেনের সকল দিক দিয়েই সাফার করতেছি। চাকরি করি জামালপুর পৌরসভা মাস্টার বলে, এখন আমি যাইতে পারতেছি না। কয়েক টাকা বেতন পাই, কিন্তু আমরা এটা যাই কি করি এখন। এদিকে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সরকার। 2022 সালের জানুয়ারিতে অর্থ মন্ত্রণালয় থেকে রানিং স্টাফদের এই মাইলেজ সুবিধা বাতিল করা হয়। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রেল উপদেষ্টা ফাউজুল করিম কথা বলছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আচ্ছা, আপনারা জানেন যে গত রাত 12টা থেকে আমাদের রেলের রানিং স্টাফরা কর্মবিরতি গেছে এবং এর ফলে
ট্রেন চলাচল বন্ধ আছে। আমরা কাল রাত 10টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করি এবং আমাদের সঙ্গে আমাদের রেলের কর্মকর্তারা ছিলেন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন ছিলেন। তারা আশ্বস্ত করেছিলেন আমাদেরকে যে তারা আলোচনা করবেন, আমাদের সাথে আলোচনা করে আছে। সেই দাবিগুলো কিন্তু আমরা ইতিমধ্যে রেল মন্ত্রণালয় থেকে আমরা অর্থ বিভাগে পাঠিয়েছিলাম এবং এটাকে কিন্তু বহু এই দাবিগুলো পূরণ করা হয়ে গেছে। এখনও তাদের কিছু দাবি বাকি আছে। এখন এই পরিপ্রেক্ষিতে আমরা যেটা করছি সেটা হচ্ছে যে যাতে আপনারা এখন দেখতে যে এইটা হবে, এটা হবে। আর যদি কোনো যাত্রী এখানে আসেন, যাত্রীদের বিবেচনা করে আমরা বাস আপনারা দেখছেন ওখানে দাঁড়িয়ে আছে এবং বিআরটিসির বাসগুলো যে যেখানে যেতে চায় এবং ওই যে রেলের যে রুট ধরে বাস রুট ধরে না, সেটা তো আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, বুঝছেন। কিন্তু আমরা সবসময় আমাদের জন্য আমাদের সঙ্গে আলোচনার দ্বার খোলা আছে এবং আমরা তাদের সাথে যে আলোচনা করব, দরকার হলে আমরা অর্থ বিভাগের সঙ্গে আবার করব। কিন্তু সরকারের সিদ্ধান্ত, কিন্তু যেটা দুঃখজনক যে এতগুলো যাত্রীকে জিম্মি করে এই ধরনের একটা কর্মসূচি দেওয়া, এখানে তো কে সাফার করতেছে সাধারণ মানুষ, জনগণ সাফার করতে হয় না। দাবির মধ্যে বহুলাংশে এটা পূরণ করা হয়েছে। এটা অর্থ বিভাগে আমরা একদিন ধরে পাঠাচ্ছিলাম এবং অর্থ বিভাগ সেই চিঠির জবাব দিয়েছে এবং কিছু দাবি আছে এবং আরও তাদের কিছু দাবি আছে। না অবশ্যই আমরা ব্যবস্থা নেব, আমরা আলোচনা করব এবং আমরা অবশ্যই ব্যবস্থা নেব। না হঠাৎ করে বন্ধ হয় নাই এবং এটা এক সময় বন্ধ হয় নাই। এটা বন্ধ হয়েছে কখন? এই সময় যে বন্ধ হয়েছে তা না, এটা অনেক আগেই বন্ধ ছিল, 22 সালে বন্ধ, 2022 সালের পর থেকে। এখন তো বন্ধ হয়। এটাকে দেওয়ার আবার চিন্তা ভাবনা করছেন আপনারা? এটা বললাম যে এর অনেকাংশ এটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে তাদেরকে, আর বাকি অংশ নিয়ে আমরা আলোচনা করতে রাজি আছি। কিন্তু আমরা আপনাদের মাধ্যমে প্রত্যাহার হবে কখন, যাত্রী স্বস্তি পাবে কখন, কিছু কি আশ্বাস দিতে পারেন? আমি তো যেটা বললাম যে আমরা তো ওদের সঙ্গে আলোচনা, বিভিন্ন পর্যায়ে আলোচনা অব্যাহত আছে। কতক্ষণে অচল অবস্থা থাকতে পারে আপনার মনে হয়? মানে আলোচনা কখন পর্যন্ত আপনার ফলপ্রসূ? আলোচনা তো আমরা সার্বক্ষণিকভাবে আমরা আলোচনা। আজকে দিনের মধ্যে কি আশাবাদী কিনা আপনারা? না, আমরা সেটা তো ওদের উপর, আপনারা ওনাদেরকে জিজ্ঞেস করেন। আপনারা তো বলতে পারেন না, এখন কথা হচ্ছে সেটা তো এটা তো এখন বলা মুশকিল, কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করে আমরা ব্যবস্থা নেব, কারণ এখানে সবাই জড়িত আছে, রাজনৈতিক দলগুলোর, শ্রমিক সংগঠনগুলোর। প্রজ্ঞাপন চাই, এই ছাড়া তারা আর আলোচনায় যেতে রাজি না। এখন আপনারা কি করবেন? আমরা তো তবু আলোচনা চালিয়ে যাবো। জিনিসটা বুঝতে হবে, এটা রেল বিভাগের হাতে না, এটা হচ্ছে অর্থ বিভাগের হাতে। আমরা অলরেডি অর্থ বিভাগের সাথে এটা নিয়ে তুলেছি এবং অর্থ বিভাগ এটার অনেকাংশে এটা পূরণ করে দিয়েছে এবং দরকার হলে আমরা বাকিটা তাদের সঙ্গে আবার করবো এবং এটা নিয়ে আলোচনা হতে পারে। কিন্তু এটা যদি রেল বন্ধ করতে পারে, রেল বন্ধ করা তো কারো ব্যক্তিগত সম্পত্তি না, রেল তো বন্ধ করার, কারণ রেলের তো অসুবিধা কার হচ্ছে? অসুবিধা তো সরকারের না, অসুবিধা হচ্ছে যাত্রী সাধারণ। স্যার, বিআরটিসির ফলে অর্থাৎ এটি আরো লেন্দি হতে পারে, বিআরটিসি এই কারণে দিলেন? না, বিআরটিসি এই জন্যই দেওয়া হয়েছে যে যাত্রীদের ইমিডিয়েট রিলিফ, যাতে কেউ একজন আসছেন উনি যাতে অসুবিধায় না পারেন, উনি যাতে তার গন্তব্যে যেতে পারেন। কারণ এই যে ছেলে মেয়ে বা বাচ্চা নিয়ে যারা আসছেন তারা যাতে রাস্তায় যেতে অসুবিধা না করে, সেই জন্য এটা করা হয়েছে। কিন্তু এই বিআরটিসির কতগুলো আর কোনো
যাত্রী স্বস্তির খবর নেই। এটা আপনার তো তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আমরা তো আলোচনার জন্য গন্তব্যে পৌঁছে দেবো। হ্যাঁ, যে যার যার গন্তব্যে পৌঁছে দেবো। হ্যাঁ, সম্ভব না কেন? সম্ভব, সবাই তো যাবে না। এর মধ্যে কারো ইমার্জেন্সি যারা যাবে তাদেরকে পৌঁছে দেওয়া সম্ভব। আমরা দরকার হলে আরো বাঁচিব না। আমরা চাই না যে এটা অনির্দিষ্টকালের জন্য চলুক। আমরা চাই এটা ইমিডিয়েটলি অবসান হোক এবং আমরা মনে করি তাদের মধ্যে এই সুবুদ্ধি ফিরে আসবে। তারা যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে এবং সামনে ইজতেমা আছে, যাত্রী সাধারণের অসুবিধার কথা বিবেচনা করে তারা আলোচনা ফিরে কমলাপুর রেল স্টেশনে রেল উপদেষ্টা ফাউজুল করিম সাংবাদিকদের সাথে ব্রিফ করছিলেন, আমরা সরাসরি সেখানেই ছিলাম। দর্শক, রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির খবর সংগ্রহে কাজ করছেন আমাদের সহকর্মীরা। বিস্তারিত জানাতে রাজশাহী ও খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ এবং নূর ইসলাম রকি। আমি প্রথমে চলে যাচ্ছি রাজশাহীতে আছেন শাহেদ। শাহেদ, কর্মবিরতির এখন পর্যন্ত আসলে সবশেষ পরিস্থিতি কি আছে, আপনার কাছে তথ্য জানাবেন। ধন্যবাদ। শুভ সকাল থেকে কিন্তু ট্রেন রাজশাহী স্টেশন থেকে যেগুলো ছেড়ে যাওয়ার কথা ছিল সেগুলো ছেড়ে যায়নি। সকালে ঢাকার উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা ছিল তার যাত্রীরা এসেছিল এবং সকাল 6টার দিকে স্টেশনের অঞ্চলে তারা কিছু চেয়ার এবং স্টেশনের যে টিটি কক্ষটি আছে সেটি তারা ভাঙচুর করেছেন। তারপরেই খবর পেয়ে এখানে সেনাবাহিনীর সদস্যরা এসেছিলেন। এখন পর্যন্ত স্টেশন চত্বরে বিপুল পরিমাণ পুলিশ এবং সাধারণ বিভাগের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন আছেন। টিকিট কাউন্টারগুলোতে যে টিকিট বিক্রির যে ভিড়গুলি থাকে প্রতিদিনের মতো আজকে সেটি নেই এবং সকাল থেকে টিকিট বিক্রিও বন্ধ হয়ে গেছে। এবং যে ট্রেনগুলি গতকাল রাতে 12টা বাজার আগে গন্তব্য থেকে রওনা দিয়েছিল সেগুলো রাজশাহী এসে পৌঁছেছে এবং সেগুলো এখান থেকে আর ছেড়ে যায়নি, সেগুলো স্টেশনে রাখা আছে। এবং যাত্রীরা যেটি বলছেন যে তারা যে ভোগান্তিতে পড়েছেন, এই ভোগান্তিতে ট্রেনের যেহেতু চলাচল করছে না এবং বাসের উপরে চাপ পড়ছে। স্টেশন অঞ্চলে আমরা এখানে আসার পরে স্টেশন মাস্টার যেটি জানিয়েছিলেন যে ক্ষুদ্র যাত্রীরা এখানে যে যাত্রীদের অপেক্ষা করানোর জন্য যে চেয়ারগুলি রাখা ছিল সেগুলো ভাঙচুর করেছেন। তারপরে ভিআইপি কক্ষ ভাঙচুরের চেষ্টা করেছেন এবং টিটির কক্ষটি তারা পুরোপুরি ভাঙচুর করেছেন ট্রেন চালানোর দাবি জানিয়ে। এর পরপরই মূলত এখানে সেনাবাহিনীর সদস্যরা আসেন। তারা আসার পরপরই যারা এই ভাঙচুরের সঙ্গে জড়িত ছিলেন তাদেরকে চলে গেছেন এবং সাধারণ যাত্রী যারা এই খবরটি এখনো জানেন না যে ট্রেন ছেড়ে যাবে কিনা তারা কিন্তু এখানে আসছেন এবং আসার পরে এখান থেকে খবর পাচ্ছেন যে তাদের যে গন্তব্যস্থল সেখানে আজকে ট্রেন ছেড়ে যাচ্ছে না। এবং যারা এই আন্দোলনটি করছেন রেলওয়ে রানিং স্টাফরা তাদেরকেও আমরা সকাল থেকে এখানে দেখিনি। তারাও আন্দোলনের ঘোষণা দিয়ে বলা যায় যে স্টেশনে তারাও অবস্থান করছেন। এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা তারা মূলত এখানে অবস্থান করছেন এবং রেল স্টেশনের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি তারা জোরদার করেছেন। সকালে যেহেতু ভাঙচুরের একটি ঘটনা ঘটেছে আর যাতে এর পুনরাবৃত্তি না হয় তেমনটি তারা চাচ্ছেন। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। খুলনার পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি সহকর্মী রকির কাছে। রকি। শাহেদ যেমনটি বলছিলেন, খুলনায় কিন্তু সারা দেশের ন্যায় রানিং স্টাফদের যেই কর্মবিরতি তার একটি অংশ চলছে এবং আজ খুলনা থেকে কিন্তু ভোর থেকেই কোনো ট্রেন কিন্তু খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে যায়নি। আমরা খুলনা রেল স্টেশন থেকে যেটি জানতে পেরেছি যে প্রতিদিন প্রায় 11 থেকে 12টি ট্রেন, দূরপাল্লার ট্রেন কিন্তু খুলনা রেল স্টেশন থেকে ছেড়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় যায়। কিন্তু আজ রানিং স্টাফদের কর্মবিরতির অংশ হিসেবেই কিন্তু কোনো ট্রেন এখানে ছেড়ে যায়নি। তবে যেটা আমরা দেখতে পেয়েছি যে খুলনার বিভিন্ন স্টেশনে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। আর দূরপাল্লার থেকে যারা আসলে এসেছে ট্রেনে যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কিন্তু কিছুটা ভোগান্তিতে পড়েছে। আমরা এখানে কয়েকজনের সাথে কথা বলেছি, তারা অনেকেই কিন্তু জানে না যে আসলে কর্মবিরতি চলছে, যার কারণে তারা কিছুটা বিপাকে পড়েছে। তবে বিকল্প দিক থেকে তারা কিন্তু বাস টার্মিনাল বা অন্যান্য ভাবেই কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছে। খুলনায় ছিল এইটা আমার কাছে রেল স্টেশনের সর্বশেষ সংবাদ। দর্শক, আমার সাথে রাজশাহী থেকে কাজী শাহিদ এবং খুলনা থেকে নূর ইসলাম রকি যুক্ত ছিলেন। সাত কলেজের শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সাত কলেজ, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও
থাকবে না বলে জানান ঢাকা কলেজের অধ্যক্ষ। তবে কিভাবে চলবে 7 কলেজের ভর্তি কার্যক্রম সহ প্রশাসনিক কার্যক্রম সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের উচ্চ কমিটি। আর শিক্ষার্থীরা বলছেন যে 6 দফা দাবির 5টি মানা হয়নি, তাই ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদত্যাগ সহ বাকি দাবিগুলো মানা হলে নিউ মার্কেট থানা ঘেরাও সহ কয়েকটি কর্মসূচি ঘোষণা করেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। রোববার মধ্যরাতে হঠাৎ উত্তপ্ত হয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থেকে 7 কলেজকে মুক্ত করা সহ 6 দফা দাবি নিয়ে আন্দোলনে নামে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে দাবি মানার জন্য সোমবার 4 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। সময় শেষের আগেই ঘোষণা আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর থাকছে না 7 কলেজ, কিন্তু তারপরও ঢাকা কলেজের শিক্ষার্থীরা মেনে নেয়নি। অধ্যক্ষের সঙ্গে প্রায় 1 ঘন্টার বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান 6 দফা দাবির 5টি মানা হয়নি। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বহিষ্কার, নিউ মার্কেট থানার ওসিকে প্রত্যাহার সহ 5 দফা মানতে 24 ঘন্টার আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। দাবি না মানলে নিউ মার্কেট থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। আমাদের এখনো 5টি দাবি বাকি আছে। এই দাবিগুলো মেনে নেওয়ার জন্য এখনো কোনো প্রক্রিয়া কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুসরণ করা হয়নি। এই দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে, তাহলে আমরা নিউ মার্কেট থানা ঘেরাও কর্মসূচি ঘোষণা করলাম। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষার্থীরা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে 6 দফা থেকে 1 দফা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণে সরকারকে আজ দুপুর 2টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছে ইবতেদায়ী শিক্ষকেরা। নির্ধারিত সময়ে দাবি না মানলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা। রোববারের কর্মসূচির পর সোমবারও শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায়ে 24 ঘন্টার সময় বেঁধে দেন তারা। দাবি আদায়ে তীব্র শীত উপেক্ষা করে রাতভর শাহবাগেই অবস্থান করেন শিক্ষকরা। এর আগে রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি জমা দিতে গিয়ে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষকরা। এ সময় তাদের কাঁদানে গ্যাস ও জল কামান থেকে পানি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সকাল 9:30টার দিকে মাদ্রাসা যাওয়া লাগে, আবার 3:30টা 4টার দিকে আসি। এখন 3300 টাকায় আমার একটা সংসার চলেনি। আপনার কাছে আমার প্রশ্ন, জাতির কাছে প্রশ্ন। এখন আমাদের আজকে 2টা পর্যন্ত আমরা আলটিমেটাম দেওয়া আছে। আমাদের নেতৃবৃন্দ দিচ্ছে 2টা পর্যন্ত সময়। 2টার পরে আমাদের নেতৃবৃন্দ আন্দোলন বাস্তবায়ন কমিটি একটা সিদ্ধান্ত নেবে। সেই সিদ্ধান্ত আমরা সাধারণ শিক্ষক যারা আছি আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যদি কোনো সুরাহা না আসে আমরা কঠোর আন্দোলনে যাবো ইনশাআল্লাহ। নেতৃত্বের কথায় আমরা আমাদের জীবন দিয়ে দেব, কিন্তু আমরা এখান থেকে যাবো না যতক্ষণ পর্যন্ত সরকারিকরণ না হবে, জাতীয়করণ না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো শিক্ষক শিক্ষিকা এখান থেকে যাবে না। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে শাহবাগ মোড়ে রয়েছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। আমি তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে। হাসান, দাবি পূরণে মাদ্রাসা শিক্ষকরা কোনো আশ্বাস পেয়েছেন কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আজকে যে আন্দোলনটি চলছে সেটির ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা তারা কিন্তু কোনো ধরনের আশ্বাস পায়নি, এবং আমরা সকালে কথা বলেছি তারা যেহেতু এখানে রাত থেকে ছিলেন এবং কোনো ধরনের আশ্বাস কিন্তু এখন পর্যন্ত শিক্ষককে দেয়া হয়নি। এবং তারা যে আলটিমেটাম দিয়েছে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এবং সেখানে কিন্তু তারা আজকে দুপুরের পরে অর্থাৎ দুপুর 2টা পর্যন্ত সময় দিয়েছিল। সেই সময়ের মধ্যে যদি তাদের দাবি দেওয়া পূরণ না করা হয় এবং সরকারের পক্ষ থেকে কোনো ধরনের যদি যোগাযোগ না করা হয় তাহলে তারা হয়তো বলছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেরাও কর্মসূচি দেবে। তো এখন পর্যন্ত কিন্তু শিক্ষকরা এখানে অবস্থান করছেন, এবং আমরা দেখেছি যে গত 19 তারিখ থেকে কিন্তু তারা রাস্তায় অবরোধ করে রেখেছে, এবং এর আগে তারা কিন্তু প্রেস ক্লাবের সামনে যে সড়কটি সেখানে কিন্তু তারা অবস্থান করেছিলেন, এবং গত রোববার থেকেই তারা শাহবাগ মোড়ে অবস্থান করছেন। এবং রোববারে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে একটি র্যালি নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এবং তারা একটি স্মারকলিপি দেওয়ার কথা ছিল। সেখানেই কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে পুলিশের সাথে তাদের পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সংঘর্ষে কিন্তু বেশ কিছু শিক্ষক আহত হয়েছিলেন, এবং তাদের আহত হওয়ার পরে কিন্তু শিক্ষকরা আরও
বড় ধরনের কর্মসূচি দেয় এবং শাহবাগের পাশে যে জাতীয় চারুকলা ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের পাশে কিন্তু তারা এক পাশে রাস্তা অবরোধ করে অবস্থান করছেন এবং গত 3 দিন থেকে 24 ঘন্টায় কিন্তু তারা এখানে ছিলেন। এবং আমরা দেখেছিলাম যে গত রাতেও কিন্তু এই রাস্তার মধ্যেই কিন্তু কাতা কম্বল বিছিয়ে আসলে অনেক শিক্ষক এখানে ঘুমিয়েছিলেন এবং শিক্ষকরা বলছেন যে তাদের আসলে ফিরে যাওয়ার কোনো এই মুহূর্তে পথ নেই এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি না মানা হবে এবং তাদের 1 দফা দাবি, যেটি 6 দফা দাবি ছিল, সেটি তারা পরিবর্তন করে এই মুহূর্তে 1 দফা দাবি দিয়েছে এবং 1 দফা দাবি অর্থাৎ চাকুরি জাতীয়করণ না করা পর্যন্ত কিন্তু তারা এই দাবি থেকে সরে আসবেন না এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা চাচ্ছেন যে এই যে কর্মসূচি তারা কিন্তু অব্যাহত রাখবেন। এবং এখন পর্যন্ত তাদের যে আলটিমেটাম সেই অনুযায়ী আগামী আজকে দুপুর 2টার পরে তারা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে শিক্ষা মন্ত্রণালয়ের দিকে যাত্রা করবেন। এবং যেহেতু এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কিংবা মাউসির পক্ষ থেকে কোনো ধরনের তাদের সাথে যোগাযোগ করা হয়নি, ফলে তারা কিন্তু অনেকটা ক্ষুব্ধ হচ্ছেন এবং দুপুরের পরে হয়তো আরও বিস্তারিত কর্মসূচির ব্যাপারে আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সবশেষ পরিস্থিতি। শাহবাগের মোড় থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাজী সেলিমের অবৈধ ব্যবসার নিয়ন্ত্রণকারী কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজের ঘনিষ্ঠ বন্ধু মারুফ আহমেদ আওয়ামী ক্ষমতার বলে প্রায় 1 যুগ ধরে দখলে রেখেছেন পুরান ঢাকার ঐতিহ্যবাহী মিষ্টির দোকান আলাউদ্দিন সুইট মিট। দোকানটির মূল মালিক মোহাম্মদ মাসুমের পরিবার দোকান উদ্ধার করতে গিয়ে উল্টো মামলা হামলার শিকার হন বারবার। হয়রানি ও ভোগ দখল থেকে বাঁচতে বিভিন্ন সময় দ্বারস্থ হন আইনি সংস্থার, তবে পায়নি কোনো প্রতিকার। বিস্তারিত ফজলে আদিতের বিশেষ প্রতিবেদনে থাকছে। আলাউদ্দিন সুইটমিট 160 বছরের পুরনো এই প্রতিষ্ঠানটি পুরান ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী মিষ্টান্নের দোকান। সুপরিচিত এই প্রতিষ্ঠানটি ব্যাপক জনপ্রিয় পুরান ঢাকার বাসিন্দাদের কাছে। আলাউদ্দিন সুইটমিট পরিচালনা হয়ে আসছে বংশ পরম্পরায়। গেল 1 যুগের বেশি সময় ধরে শ্বশুরের অসুস্থতার সুযোগ নিয়ে অবৈধভাবে দখলে নেন মারুফ আহমেদ। অভিযোগ রয়েছে পুরান ঢাকার অবৈধ ভোগ দখল সম্রাট হাজী সেলিমের অবৈধ ব্যবসা নিয়ন্ত্রণকারী ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আজিজের ঘনিষ্ঠ বন্ধু এই মারুফ আহমেদ। মেয়ে জামাই থেকে উনাকে দেখাশোনার জন্য উনাকে একটু প্রতিষ্ঠানে বসানো হয়েছে। এখান থেকে ওই তামিম কাউন্সিলরকে আনছে, তামিম কাউন্সিলরকে আইনা বসায় রাখতো, হুমকি টুমকি দিত যাতে কেউ উনাদেরকে ডিস্টার্ব না করে। মারুফ আহমেদ শ্বশুরের দখলকৃত সম্পত্তি হাতে রাখতে ব্যবহার করত আওয়ামী লীগের নেতাদের। আলাউদ্দিন সুইটমিট ভোগ দখলের জন্য বিভিন্ন সময় শ্বশুরবাড়ির লোকজনদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করে, যদিও সঠিক তথ্য প্রমাণের অভাবে আদালতে টেকেনি এসব মামলা। তো আমাদের একটা ইনজেকশন মামলা করছে, ইনজেকশন মামলাতে ও কোনো রকমের হাজিরা কোনো কিছু এগুলি করেও নাই, আর এটা আমাদের ফেভারেই আসছে। অভিযোগের বিষয়ে জানতে আলাউদ্দিন সুইটমিটের মালিক দাবি করা মারুফ আহমেদের সাথে যোগাযোগের চেষ্টা করলে ক্যামেরার সামনে আসতে রাজি হননি, যদিও মুঠোফোনে এসব অভিযোগের কোনো সদুত্তর দিতে পারেনি মারুফ। আপনি আমার ভাই লাগেন, আমি আপনাকে একটা কথা বলি যে এইগুলো অ্যাকচুয়ালি করে মাঝখানে কোনো একটা লোক সুবিধা নেওয়ার জন্য বা কেউ এগুলো করাইতেছে। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিষদের সদস্য আলাউদ্দিন টেকওয়ের মালিক এবং আলাউদ্দিন পরিবারের চতুর্থ প্রজন্ম মাহমুদ জানান, মারুফ আহমেদ আলাউদ্দিন সুইটমিটের মালিক নন, শুধুমাত্র প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে কাজ করেছেন। তো এই হিসাবে পারিবারিক ভাবে ও তো মালিক হয় না, ওনার না, এটা ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আমার চাচা অসুস্থ থাকাতে ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। মারুফ আহমেদের হাত থেকে প্রতিষ্ঠানটি উদ্ধারে পরিবারটি বিভিন্ন আইনি সংস্থার দ্বারস্থ হলেও পায়নি কোনো প্রতিকার। উপরন্ত ডিএমপিতে করা অভিযোগে চকবাজার থানা মনগড়া তদন্ত প্রতিবেদন দিয়েছে বলে অভিযোগ পরিবারের। চিঠিপত্রগুলি কয়েকটা জায়গায় আমরা দেওয়ার পরও আমাদের সাথে কোনো রকমের যোগাযোগ তো হয়ই নেই, আর আশানুরূপ কোনো ফল আমি ওখান থেকে পাইনি। দুর্নীতি দমন কমিশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট যে সকল অভিযোগপত্র সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে জমা পড়েছে তা খতিয়ে দেখে দ্রুতই ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারায় অবস্থিত দেশের বৃহৎ গঙ্গা কপোতাক্ষ জিকে সেচ প্রকল্পের বেহাল দশা। এই প্রকল্পের আওতায় এক সময় 4 জেলায় কৃষি জমিতে পানি সরবরাহ করা হলেও পাম্প নষ্ট ও খাল দখল হয়ে যাওয়ায় বর্তমানে কোনো রকম পানি সরবরাহ হচ্ছে মাত্র 2টি জেলায়। এতে দিন দিন কমে আসছে জিকের আওতা, ক্ষতির মুখে পড়েছে হাজার হাজার কৃষক।
ইরফান রানার ক্যামেরায় নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 60-এর দশকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মা নদীর তীরবর্তী এলাকায় নির্মিত বৃহত্তর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের মাধ্যমে কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার 13টি উপজেলায় প্রায় 1,16,000 হেক্টর জমিতে সেচ প্রদান করা হতো। তবে বর্তমানে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় মাত্র 35 থেকে 40,000 হেক্টর জমিতে কোনোরকম সেচ সুবিধা পাচ্ছে কৃষকেরা। এতে ক্ষতির মুখে পড়েছে 4 জেলার হাজার হাজার কৃষক। হুমকির মুখে ফসল উৎপাদন। সরকারি পানি পালে আমাদের খরচ কম হয়, আর যদি আমরা তেল খরচ করি, পানি দিয়ে মেশিন দিয়ে তুলি ওই আবাদ করি, তাহলে তো খরচ বেশি হয়। না, আমরা গতবার পাইনি, তাতে আমাদের ধান আবাদ করি, তাই আমরা আবাদ করতে পারিনি। বছরখানেক আগে বিকল হয়ে যায় জিকে সেচ প্রকল্পের 3টি পাম্পের মধ্যে 2টি পাম্প। দীর্ঘদিন ধরে পাম্প দুটি সংস্কার না হওয়ায় সচল একটি পাম্প দিয়েই কোনোরকম চলছে সেচ কার্যক্রম। বিস্তৃত এ সেচ প্রকল্পের প্রধান খালের পাশাপাশি শাখা খাল আছে 467 কিলোমিটার। দীর্ঘদিন খনন না হওয়ায় যার অনেকাংশই হয়ে গেছে বেদখল। তো আমাদের এই 3 নম্বর পাম্পটা মেরামতের কাজ চলমান আছে এবং এটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির শেষের দিকে আমরা এই পাম্পটা মেরামত শেষ করার আমাদের ইচ্ছা আছে। অনেক লোকবল কমে গেছে, আগে ছিল অনেক, এখন তো সীমিত হয়ে গেছে, এই যার কারণে মাঠে তারা যেতে পারে না। এই অবস্থায় কৃষকরা দখলেও নিয়ে গেছে। তবে এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, খাল সংস্কারের পাশাপাশি নতুন পাম্প হাউস নির্মাণে নেওয়া হচ্ছে 1300 কোটি টাকার প্রকল্প। দখলদারদের উচ্ছেদ করতে প্রস্তুত করা হচ্ছে তালিকাও। স্থাপনা যেগুলো হয়েছে সেগুলো তালিকা তৈরি করছি, কিন্তু যেসব এলাকাতে পানি যায় না সেসবগুলোতেও আসলে অবৈধ স্থাপনাটা বেশি তৈরি হচ্ছে। মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী 1300 কোটি টাকার মধ্যে এই ডিপিপিটা বিকাশ করে দেওয়ার জন্য বলছে। 2টা মেইন পাম্প এবং 5টা সাবসিডারি পাম্প প্রাথমিকভাবে আমরা করব। জিকে প্রকল্প আধুনিকায়ন ও দখলদার উচ্ছেদ করা হলেই খরাপ্রবণ 4 জেলার কৃষকেরা পানি পাবে সারা বছর, বাড়বে ফসলের উৎপাদন, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। নানা সমস্যায় জর্জরিত ফেনীর বিসিক শিল্পনগরী। জলাবদ্ধতা ও নিরাপত্তাহীনতা থাকায় শিল্প মালিকদের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় মিলছে না কাঙ্ক্ষিত সুফল। আর বিসিক কর্তৃপক্ষ বলছে, উন্নয়নের জন্য যে বরাদ্দ নির্ধারণ করা হয় সেটি অপ্রতুল। সহকর্মী তোফায়েল আহমেদ নিরয়ের প্রতিবেদন, জানাচ্ছেন সালমা জাহান। ফেনী সদর উপজেলার চারিপুর মৌজায় 1962 সালে 25.4 একর জমির উপর প্রতিষ্ঠিত হয় বিসিক শিল্পনগরী। সেখানে 152টি প্লটের মধ্যে 10টি প্রশাসনিক কাজের জন্য, বাকিগুলো শিল্প ইউনিট স্থাপনে বরাদ্দ দেওয়া হয়। শিল্পনগরীকে কেন্দ্র করে গড়ে ওঠে রপ্তানিমুখী ওষুধ, টাওয়েল, হ্যান্ডমেড পেপার, জুট, রাবার সহ প্রায় অর্ধশত শিল্প কারখানা। তবে এসব বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতি অসহযোগিতার অভিযোগ রয়েছে বিসিক শিল্পনগরীর কর্তৃপক্ষের বিরুদ্ধেই। বর্ষায় জলাবদ্ধতা, ড্রেনেজ সমস্যা, আলো স্বল্পতা ও নিরাপত্তার ঝুঁকি প্রতিদিনের সঙ্গী। সকালবেলা বিশ্রী দুর্গন্ধ বাইর হয়, এখান থেকে বৃষ্টির সময় পানি যেতে পারে না এবং নর্দমার পুড়ে থাকে। প্লাস্টিকের বোতল, পলিথিন, কলকারখানার বিভিন্ন জিনিসপত্র। বহু বছর ধরে এইভাবে হরি রয়েছে, কোনো কাজকর্ম করে না। ওখানে কিনে কোনো যদি এখানে যদি আগুন টাগুন লাগে, কিন্তু পানি ফায়ার সার্ভিসে কোনো নিতে না। এছাড়া প্রতিষ্ঠানটির অধিকাংশ দেয়াল ভেঙে গেছে, প্রবেশপথের গেটও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে গেছে, দেখভাল করার কেউ নেই। লাইট নাই, রাস্তাগুলি ভাঙা, ড্রেনেজগুলো আমরা সামান্য বৃষ্টি হলে এখান থেকে পানি বের হয় না। ওই যে ফ্লাডের কথা বাদ দিয়ে সামান্য বৃষ্টি হলে বিসিকে রাস্তা সবগুলো ডুবে যায়, অনেক মিলখানা। কিন্তু এইটার বললাম না, এখানে আপনার কেউ কোনো মাথা ঘামায় না। এখান থেকে ওনারা নেবার চেষ্টা করতেছে, কিন্তু দেবার কোনো ফেসিলিটি নাই। সমস্যা সমাধানের যে বাজেট নির্ধারণ করা হয় সেটা অপ্রতুল। শিল্প প্রতিষ্ঠান মালিকদের নিজ ব্যবস্থাপনায় ড্রেন ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন এই কর্মকর্তা। আপনাদের যার যে স্ব প্রতিষ্ঠান আছে, স্ব প্রতিষ্ঠান মালিকেরা আপনারা নিজেদের ড্রেনেজ, আশেপাশে যে ড্রেনটা আছে আপনি পুরোটা করার দরকার নেই, আপনার আশেপাশে যে ড্রেনটা আছে সেটা অন্তত পরিষ্কার রাখেন। না, ওনারা পরিষ্কার রাখবে না, ওনাদের যত্রতত্রভাবে ময়লা ফেলে ওনাদের কর্মচারীরা, যার ফলে এই ড্রেনেজগুলো আপনার ব্লক হয়ে যাচ্ছে। আমাদের যে বাজেট বরাদ্দ থাকে সেটাও অপ্রতুল, যেটুকু পাই ওইটুকু দিয়ে কিছুই হবে না, সেটুকু আমরা 1 মাসের মধ্যে খরচ হয়ে যাবে। সংকট নিরসন করে শিল্প উদ্যোক্তাদের প্রতি সহযোগিতার হাত বাড়াবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা বিনিয়োগকারীদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। দীর্ঘ 16 বছর কারাগারে কাটিয়েছেন
অবশেষে মুক্ত হয়ে রিক্ত হাতে ফিরেছেন মায়ের কাছে। দর্শক, বলছি বিডিআর হাবিলদার মোহাম্মদ সোলায়মান মিয়ার কথা। কারাগারে বন্দি দশা ছিল অত্যন্ত কষ্টের। এ সময় তিনি হারিয়েছেন বহু প্রিয়জনকে। জীবন সংগ্রামে টিকে থাকতে সরকারের সহায়তা চান তিনি। সহকর্মী মেহেদী নূর পরশের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে থাকছে। 16 বছর পর মায়ের কাছে ফিরে এসেছেন সোলায়মান। চাকরি জীবনে বহু স্বপ্ন ছিল তার, তবে এখন তিনি শূন্য হাতে একটি ছোট মাটির ঘরে বসবাস করছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দক্ষিণ ইউনিয়নের কেন্দুয়াই গ্রামের বাসিন্দা। বিডিআর বিদ্রোহের মামলায় নিরপরাধ প্রমাণ হওয়ায় সম্প্রতি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। 1981 সালে বিডিআরে যোগ দেন সোলায়মান। তার চাকরি জীবনের 29 বছরের মধ্যে 16 বছরই কেটেছে কারাগারে। 2009 সালে পিলখানায় বিদ্রোহের সময় তিনি কর্মস্থলে ছিলেন। বিদ্রোহের সময় প্রাণ বাঁচাতে পালিয়ে যান সোলায়মান। পরে সরকারের নির্দেশে ফিরে গিয়ে গ্রেফতার হন তিনি। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলার অভিযোগ আনা হয়। 2013 সালে বিডিআর হত্যা মামলায় খালাস পেলেও বিস্ফোরক মামলায় তাকে আটক রাখা হয়। তার অনুপস্থিতিতে স্ত্রী ও সন্তানরা অসহায় ছিলেন। অনুষ্ঠান গেছে গেল, আমি বাড়ি হয়ে গেছে, আমার মা দোয়া করে, আমার লাগে তুমি খালি দোয়া করো মা। নির্দোষ হওয়া সত্ত্বেও স্বামী জেল খাটছে। আমাদের আশাবাদী আমার স্বামী একদিন ফিরে আসবে। উনি খুব ভালো মানুষ। এই বিডিআর মধ্যে এই একটা চক্রান্তের মধ্যে পড়ছে, এটা বিভ্রান্তি সৃষ্টি করে গেছে। কারাগারে থাকার সময় অনেক প্রিয়জনকে হারান সোলায়মান। স্বজনদের কবরে এক মুঠো মাটি দেওয়ার সুযোগ হয়নি তার। এখন আমাদের দাবি হলো আল্লাহ সরকারের কাছে, যে আল্লাহ যেন আমাদের রহমত করে এবং সরকার যেন আমাদের প্রতি সহানুভূত হইয়া আমরা যারা এই বন্দি জীবন থেকে বের হতেছি বা বাইরে যারা বাইর হবে তাদের প্রতি, যারা বাইর হইয়া চাকরিচ্যুত হইয়া দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে, ভ্যান চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, বিভিন্ন কষ্টে আছে, আমার সেই সমস্ত ভাইদের জন্য পূর্ণ সুবিধা দেয়। নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি এবং তাদের সম্মান ও পুনর্বাসনে সরকারের সহায়তা চান সোলায়মান। নিউজ ডেস্ক, দেশ টিভি।